দেখুন, আমরা তো আমাদের কথাটা কালকেই এবং আপনাকেও তো আমি পাঠিয়ে দিয়েছি, মানে বেশ কিছু সংবাদ মাধ্যম ছিল, আমি উলুবেড়িয়াতে যেহেতু গোটা দিনভর ছিলাম, তারপর ফিরে আসার পর অফিসে সংবাদ মাধ্যমের বন্ধুরা তারা এসেছিলেন এবং আমরাও গোটাটা সবাই যেহেতু ছিলেন না পাঠিয়ে দিয়েছি। যে কথা বলেছি সে কথা আবার রিপিট করছি যে কোনো একটা গণতান্ত্রিক সেটআপে, যে কোনো একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আইন ভঙ্গ না করে নিয়ম মেনে যে কারুর যে কোনো জায়গায় যাওয়ার অধিকার রয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, স্বাভাবিকভাবে তার নিরাপত্তা সাধারণ যে কারুর থেকে বেশ, তিনি একটা নিরাপত্তা বলয়ের মধ্যে থাকেন। যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অনভিপ্রেত, সেই ঘটনা কাঙ্ক্ষিত নয়, সমর্থনযোগ্য নয়, কিন্তু সাথে সাথে এই একটা প্রশ্ন উঠছে, সেই একটা প্রশ্ন মানে অটোমেটিক্যালি এখন এই কোয়েশ্চেন আসছে যে সবার কাছে, মানে পুলিশের কাছে, কম্পিটেন্ট অথরিটির কাছে ইনফরমেশন ছিল না। কম্পিটেন্ট মানে পুলিশ অথরিটি তার এই মুভমেন্টের ইনফরমেশন জানতেন না। এটা একটা পার্ট, এটা একটা জরুরি কম্পোনেন্ট। মানে আমরা বারবার বলছি ঘটনাটি সমর্থনযোগ্য নয়, অনভিপ্রেত, কাঙ্ক্ষিত নয়, কিন্তু এই পয়েন্টটাও আসছে যে পুলিশের কাছে তো তার মুভমেন্ট সম্পর্কে ডিটেলস থাকতে হবে, এই থাকাটা বাঞ্ছনীয়, জরুরি। এক। দুই হচ্ছে, ধরুন রাজনৈতিক দল কোনো একটা অর্গানাইজ করে কিছু করছে, সেটা একরকম, আর কোথাও কিছু স্পন্টেনিয়াসলি হচ্ছে, যারা ধরুন আর্থ সামাজিক রাজনীতিক সোশিও পলিটিক্যাল ইকোনমিক এইসব নিয়ে চর্চা করেন, বিষয়গুলো নিয়ে। ভারতবর্ষে ক্ষমতা থেকে 52 সাল থেকে, 1952 থেকে আমাদের দেশে ভোট হচ্ছে, সরকার আসে সরকার যায়, বিরোধী শাসক হয়, শাসক বিরোধী হয়, কিন্তু কখনো এরকম ঘটনা দেখা যায়নি যে ক্ষমতা থেকে চলে যাওয়ার 3 মাসের মধ্যে চোর 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 বা চোরেদের রানী ডাকাত রানী। এখন ঘটনাচক্রে এই শব্দবন্ধটা কিন্তু কালকে কিছু লোক বলেছেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্টার্ড মাফিয়াকে দেখে কিছু লোক বলেছিলেন, একটু যদি সেই পুরনো চিঠিতে ফিরে যাওয়া যায়, বা প্রিজন ভ্যানের যে প্রবল আওয়াজ, মানে বাইরে থেকে পুলিশ প্রাণে প্রিজন ভ্যান চাপড়াচ্ছে, প্রিজন ভ্যান থেকে যে বাণী নিঃসৃত হতো, সেই বাণীর সঙ্গে কালকে হালিশহরেরও এই চ্যান্টিংয়ের কোথাও একটা মিল খুঁজে পাবেন। এগুলো আপনাদের আর্কাইভ দেখে নিন, আর্কাইভ দেখে নিলে তাহলে হচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো এটাও তো একটু স্টাডি করা দরকার যে আসলে গত 15 বছর ধরে বাংলায় যে অর্গানাইজ লুট এবং লিগালাইজ প্লান্ডার সংগঠিত হয়েছে, তার মানে অভিমুখগুলো, মানুষ অ্যারেস্ট হচ্ছেন, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ম্যান ফ্রাইডেরা, চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডেরা, সম্পদ উদ্ধার হচ্ছে, তারা অ্যারেস্ট হচ্ছেন, কাস্টডিতে থাকছেন, নানান জিনিস নিত্য নতুন বেরোচ্ছে প্রতিদিন, মানে আর শোনা যাচ্ছে এগুলো টিপ অফ দি আইসবার্গ। স্বাভাবিকভাবে এই অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডারেরও কোনো এফেক্ট জনমানুষে পড়েছে কিনা, এটা এই নিয়ে যারা গবেষণা করেন, ডেফিনেটলি এটা আগামী দিনে গবেষণার অন্যতম টপিক হবে বলেই আমরা মনে করি। ওই যে কথাটা যে প্রতিবাদ না করলে সে বিশ্বাসঘাতক, এটা না জর্জ বুশের সেই একটা কথার মতো, 9/11-এর পর, মানে আইদার ইউ আর উইথ আস অর ইউ আর উইথ দ্য টেররিস্টস। এগুলো ফ্যাসিস্ট টেন্ডেন্সি, মানে আমি যেটা মনে করব সেটা না করলেই যা খুশি তকমা লাগিয়ে দেওয়া যাবে। আচ্ছা, সেই চিঠিটা তো উনিই দিয়েছে, সারদার সবথেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তো আমরা কেউ বলিনি বা অন্য কেউ বলেননি। তো যিনি এই কথা বলেছিলেন তিনি যদি এখন আবার এই বাণী দিতে থাকে, না, এগুলোর সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই, এগুলো একটা ফ্যাসিস্ট টেন্ডেন্সি। মানে আমি যেটা বলবো, আমরা যেটা বলবো, সে কথা যে বলবে না তার গায়ে তকমা লাগিয়ে দাও। এটা সে গত শতাব্দীর 30-এর দশকেও জার্মানি ইটালিতে হতো, এখানে আবার হচ্ছে, ইতিহাসের পুনরাভিনয় হয়, তবে ফার্স হিসাবে হয়। আপনি এক্ষুনি বললেন যে হিসেব যা, সেই হিসেবে এখন পর্যন্ত আপনার 65 রয়েছে, কালীঘাট শিবিরের কাছে 15 রয়েছে। তো আপনার এখান থেকে আপনি বলছেন দুজনের দায়িত্ব নিতে পারবেন না, সেই দুজনের দায়িত্ব না নেওয়ার পরেও আপনার সংখ্যাটা 65 থাকবে, তাহলে কি ওই 15-এর মধ্যে কেউ কি আপনাদের সঙ্গে যোগাযোগ করছে? যোগাযোগ কেন করছে? আছে তো আমাদের সঙ্গে, যোগাযোগের ব্যাপার কেন, আমাদের সঙ্গে আছে। আচ্ছা ধরুন, মানে সবাইকে কি দেখতে পাচ্ছেন? সো কল্ড কালীঘাটের 15 জন যাদের থাকার কথা ছিল, তারা কি ছিলেন নাকি আজকে সবাই? সুতরাং মানে লাউড অ্যান্ড ক্লিয়ার সংখ্যা 65-65-র নিচে নামবে না। তো মানে দুজন যদি না থাকেন, তার বদলে যে 4 জন থাকবেন না, তার গ্যারেন্টি কে দেবে? যেদিন প্রয়োজন হবে আমরা ফিজিক্যালি, আর আমরা তো চিঠি দিইনি, চার্টার্ড মাফিয়ার মতো সই জাল করে চিঠি দিইনি, ফিজিক্যালি আমাদের বিধায়করা উপস্থিত হয়েছিলেন। আবার যেদিন ফিজিক্যালি উপস্থিত হওয়ার প্রয়োজন হবে, সবাই উপস্থিত হয়ে যাবেন। এখন সেটা তৌসিফুর রহমানকে আপনাদের জিজ্ঞাসা করতে হবে, কারণ উনি তো প্যারাশুট করা ক্যান্ডিডেট।
এগুলো তদন্তকারী সংস্থা নিশ্চিতভাবে, যেহেতু সুমিত রায় কাস্টডিতে আছেন, তো সুমিত রায় কাস্টডিতে থাকার ফলে তৌসিফুর রহমান কিভাবে টিকিট পেলেন, মানে তার সঙ্গে বসিরহাটের আনাচে কানাচে খোঁজ নিয়ে দেখুন, বসিরহাটের যিনি বিধায়ক ছিলেন তিনি টিকিট পেলেন না, বা বসিরহাটের ওই জেলার কেউ টিকিট পেলেন না, ভালো করে বাংলা বলতে পারেন না, বাংলাভাষী নন, হঠাৎ করে তিনি কোথায় টিকিট পেলেন, তার বিদেশে কোথায় ব্যবসা আছে, সুমিত রায় কাস্টডিতে আছে। তো তদন্তকারী সংস্থা ডেফিনেটলি এই বিষয়ে আরও আলোকপাত করতে পারবে, বাকি আলোকপাতটা ওনাকেই করতে হবে। মুখ্যমন্ত্রী যে বিরোধী দলের কাছেও গেলেন, রাজধর্ম পালন করলেন, আপনারা সরকারে ছিলেন এক সময়, আর তখন যেমন দেখা যায় যে রাজধর্ম মত পার্থক্য থাকতে পারে, চাইতে থাকতে পারে, কিন্তু মানুষের পাশে দাঁড়ান, সেটা অন্য দল হতে পারে। এটার ওয়েলকাম পদক্ষেপ। দেখুন, ডেমোক্রেসি আর ফ্যাসিজমে ফারাক থাকে। ডেমোক্রেটিক সেট আপ আর ফ্যাসিস্ট সেট আপ একরকম নয়, এগুলো আমি আগেও বলেছি, নতুন করে রিপিট করার কোনো মানে হয় না। তো প্রতিদিন মানে আপনি একটা ডেমোক্রেটিক সেট আপ আর একটা ফ্যাসিস্ট সেট আপ দুটো দুরকম হয়। যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে গুন্ডাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু আজকে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে হামলাটা হয়েছে সেটা জনরোষের বহিঃপ্রকাশ, ফলে কাউকে অ্যারেস্ট করা হবে। আমি মানে আবার এটা রিপিট করি যে যে কোনো নাগরিক, মানে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হন বা না হন, একটা গণতান্ত্রিক সেট আপে যে কোনো নাগরিক যদি নিয়ম মেনে আইন ভঙ্গ না করে সেটা যদি কোথাও যান, মানে যাওয়ার তার অধিকার রয়েছে। গতকাল যে ঘটনা ঘটেছে, ঘটনা অনভিপ্রেত, কাঙ্ক্ষিত নয়, সমর্থনযোগ্য নয়, কিছু প্রশ্ন ডেফিনেটলি রয়েছে। এখন অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডারের যেহেতু একটা ক্রমবর্ধমান ইতিহাস দেখা যাচ্ছে, জনরোষ কি জনরোষ নয়, এটা সমাজবিজ্ঞানীরা তারা ভবিষ্যতে বলতে পারবেন, আমার সেই ক্ষমতা নেই এটা বলবার। আর মাননীয় মুখ্যমন্ত্রী কি এক্স্যাক্টলি বলেছেন আমি জানি না, না শুনে মন্তব্য করব না, কিন্তু আমাদের যেটা বেসিক স্ট্যান্ড সেটা আবারও লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলে দিলাম। সুমিত রায় শালবনী জমি মামলা, শনি এবং রোববার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজকে টাকা নিয়ে চাকরি দেয়নি মামলা, আজকে আবার তাকে সিআইডি জিজ্ঞাসাবাদ করছে। তো সেটা সিআইডির ব্যাপার আর সুমিত রায়ের ব্যাপার, এর মধ্যে তো আমাদের ঢোকার কোনো বিষয় নেই। সিআইডি মানে তদন্তে ওনাকে সহযোগিতা করতে বলা হয়েছে, তো যারা তদন্তকারী সংস্থা তারা ঠিক করছেন যে কখন ডাকবেন, কিভাবে জিজ্ঞাসা করবেন, মানে এই ব্যাপারে আমাদের এক্সপার্টাইজও নেই, আর আমাদের মন্তব্য করাটাও ঠিক নয়। এটা solely সুমিত রায় আর তদন্তকারী সংস্থার বিষয়। আরেকজন ব্যক্তি বিনয় মিশ্র, তাকে নিয়ে ফের সিবিআই এর মধ্যে তৎপরতা দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে তাকে গ্রেফতারের জন্য তারা ফের আবেদন করছে। দেখুন, বাজারে একটা খবর ভাসছে, সত্যি মিথ্যে আমি বলতে পারবো না, যে বিনয় মিশ্র এখন আর ভানুয়াতুতুতে নেই, তিনি লন্ডনে আছেন, এবং তার বাচ্চাটা আর কি, যেহেতু তার বাবা না গেলে পাসপোর্ট হবে না, সে বাচ্চাটার নাকি পাসপোর্ট হচ্ছে না, এগুলো শোনা কথা, সত্যি মিথ্যে আমি জানি না। তা আপাতত তিনি লন্ডনে আছেন। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বা ইউনাইটেড কিংডমের সঙ্গে বা চীনের সঙ্গে তো মানে ধরুন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট কিছু জায়গায় কাজ করে না, ইমিউনিটি থাকে না, বা এক্সট্রাডিশন চুক্তি রয়েছে। তো এখন বিনয় মিশ্রর তো লাল পাসপোর্টও নয়, নীল পাসপোর্ট, বা ভানুয়াতুতুর কী রঙের পাসপোর্ট আমি জানি না। কিন্তু এখন মানে আজকের ঘটনাটা আমি শুনেছি, আবার এটাও শুনছি, সত্যি মিথ্যে জানি না, যে বিনয় মিশ্র আপাতত লন্ডনে রয়েছেন, লন্ডন থেকে বেরিয়ে কোথাও যেতে পারছেন না, এটা শুনেছি। বলছি যে সুমিত রায়ের ঘটনা বা ইত্যাদি ইত্যাদি, তো দলের মানে অনেকেই তৃণমূলের দিকে আনন্দ করে, আত্মসহায়ক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি দলের সাধারণ সম্পাদক, ফলে আলটিমেটলি বিজেপি চেয়ে তো সেই তৃণমূলের দিকে আঙুল উঠে। তো অন্য কারোর দিকে তো আঙুল ওঠার কথা নয়। এমনকি যে গাড়িটা এই অন্তর্ধান রহস্যের যখন জবনিকা পড়ল, যে গাড়িটায় করে গেছেন ওটাও তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের নামে রেজিস্টার্ড গাড়ি, সেই গাড়িটা করেই গেছেন। সেই গাড়িটা করে হয়ে যাওয়ার পর বোধহয় প্রথম দিন গাড়ি করেই ফিরেছিলেন, গতকাল শুনছিলাম হেঁটে ফিরেছেন। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্টার্ড মাফিয়ার বাড়িতেই গেছেন। এটা বোঝবার জন্যে তো বিরাট বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই যে সুমিত রায় যে গোটা অপারেশনটা হতো এই অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডারের অন্যতম চরিত্র, মানে মালিক নন অবশ্যই, কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ম্যানেজিং ডিরেক্টর, অন্যতম গুরুত্বপূর্ণ অপারেটর। এ নিয়ে ওই যে টুলু মণ্ডলের কেসে দেখেননি, ঠিকাদারকে বলছে লাফালাফি করো না টুলুর বিরুদ্ধে,
তো সুমিত রায় কতটা পাওয়ারফুল ছিল, মানে পুলিশ অফিসাররা পর্যন্ত সুমিত রায়কে দেখে উঠে দাঁড়াতে বাধ্য হতো, বা এই পুলিশের পোস্টিং সহ সমস্ত কিছুই সুমিতের ফোনে চলতো। আমি এরকম পুলিশ অফিসারকে জানি, মানে আমার সঙ্গে বসে কথা বলছেন, সুমিত রায়ের ফোন এসেছে, মানে সুমিত রায় নেই, সুমিত রায় ফোন করেছেন, তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছেন, মানে অভ্যেসবশত আর কি। তো সেই সব অফিসারদের সম্পর্কেও আমার কাছে যা তথ্য আছে সরকারকে দেওয়ার চেষ্টা করব, কারণ খুবই সিরিয়াস ব্যাপার আর কি। মানে সুমিত রায় নেই, তিনি ফোন করেছেন, মানে এমন অভ্যেস, ওইখানে আমার সামনে উল্টো দিকে বসে কথা বলছেন, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে স্যার করছেন। মানে বোধহয় পাস গ্র্যাজুয়েট কি গ্র্যাজুয়েট নয়। তো তার ফোনেও একজন আইপিএস অফিসার কীরকম, সে নেই, উঠে দাঁড়াতে হচ্ছে, তো বোঝা যায় তার প্রভাব কীরকম মারাত্মক। এবং চার্টার্ড মাফিয়ার বরাভয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার মানে গোটা সেট আপ, মানে পুলিশ তো তিনি তো পুলিশ মন্ত্রী ছিলেন, তো তার পুলিশ যখন এরকম সুমিত রায়ের ফোনে আটকে ওঠে, বুঝতে হবে সুমিত রায় কতটা পাওয়ারফুলি, কতটা প্রভাবশালী, পাওয়ারফুল। তিনি আজকে বলছেন যে এই যে ঘটনা ঘটলো গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়, সেটার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন মুখ্যমন্ত্রী তো খালি এক্সিকিউট করছেন, আসল নির্দেশ দিল্লি থেকে পাঠানো হচ্ছে বলে অবশ্যই। এবং উনি কি বলেছেন, মানে ওই চার্টার্ড মাফিয়া, আর আমার খালি একটা উৎসাহ আছে, মানে একজন সাধারণ বাংলার নাগরিক হিসেবে আমার একটাই উৎসাহ, যে উনি যে জন হপকিন্সে যাবেন, কোনো নর্মাল ফ্লাইটের ফার্স্ট ক্লাসে যাবেন নাকি চার্টার্ড ফ্লাইটে যাবেন, এটা নিয়ে আমার উৎসাহ আছে, বাকি কিছু নিয়ে উৎসাহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে মানে আপনি কি মনে করেন যে ওনার কি এইভাবে বেরোনো উচিত, নাকি মানে সতর্ক, মানে যে কথাগুলো আপনারা বলছিলেন যে আগে পুলিশকে জানানো, প্রশাসনকে জানানো, যাতে এরকম সমস্যার মুখে আবার ওনাকে করতে না হয়? যে কোনো নাগরিকেরই, এবং উনি যেহেতু হাই প্রোফাইল প্রোটেক্টি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তো ওনার মুভমেন্ট অবশ্যই পুলিশকে জানিয়ে করা উচিত। উনি তো কমন নাগরিক নন, সাধারণ নাগরিক নন। সাধারণ নাগরিকের আইন না ভেঙে, নিয়ম না ভঙ্গ করে যে কোনো জায়গায় যাওয়ার অধিকার রয়েছে, ওনারও 100বার অধিকার রয়েছে সব জায়গায় যাওয়ার। তবে যেহেতু উনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, নিরাপত্তা বলয়টাও সাধারণ লোকের থেকে অনেক বেশি, অবশ্যই প্রশাসনকে জানিয়ে যাওয়া উচিত। এখন উচিত অনুচিতের মাপকাঠিটা ভীষণ রিলেটিভ, তো কে কী করবেন সেটা তার ব্যাপার। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে গতকাল মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আর্টিকার যে ঘটনা হয়, সেই ঘটনা পরিপ্রেক্ষিতে বলেছে যে ওর যে মৃতদেহ, সেই মৃতদেহ তড়িঘড়ি করে পোড়ানো হয়েছিল, পরিবারের কারণে সই নেই, 3জন ব্যক্তির সই আছে, সেই 3জন ব্যক্তির নাম তিনি উল্লেখ করেছেন, যার মধ্যে নির্মল সহ আরও অনেক আছে। তাদের ক্ষেত্রে তাদের বিষয়গুলো তদন্ত করা উচিত। তো রাজ্যের প্রশাসনিক প্রধান বলেছেন, এটা তো রাজ্যের বহু মানুষেরই প্রশ্ন আছে যে এত হুড়োহুড়ি কেন, মানে হুড়োহুড়ির কারণটার পেছনে মানে কাউকে আড়াল করার চেষ্টা ছিল কিনা, সেই প্রশ্ন আমার ধারণা গোটা রাজ্যের মানুষেরই আছে। তো স্বাভাবিকভাবে যারা এই গোটা প্রসেসটাকে খুবই কুইকলি মানে হাসাপ করার, মানে একটা বডি, দেখুন মানে হিন্দু ধর্মে বডি পোড়ানো হয়, অন্য ধর্মে যেখানে কবরস্থ করার অপশান আছে সেখানে পোস্টমর্টেম হওয়ার পরবর্তীকালে সুযোগ থাকে। তো এখানে যে তড়িঘড়ি হয়েছিল এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো স্বাভাবিকভাবে তদন্তকারী সংস্থা দে আর কম্পিটেন্ট এনাফ টু লুক ইনটু ইট, এটা আপনি তো মানে কিছু করতে পারবো না। এটা তদন্ত করলে তবে উঠে আসবে গোটাটা কী হয়েছিল, কেউ নির্দেশ দিয়েছিলেন কিনা, মানে হাসপাতালের একটা ফ্লোর ভেঙে দিতে বলা হয়েছিল কিনা। এবার ওই ফার্স্ট ফ্লোর মানে যে দোতলা, এটা বুঝতে না পেরে কেউ দোতলার বদলে একতলা ভেঙে দিয়েছিলেন কিনা, এগুলো তদন্তের আওতায় আনলে বোঝা যাবে।